স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। শুরুতেই জেনে নিয়ে কি থাকছে আজকের সংবাদ যুগে। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। আবার অন্যদিকে রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য সেটি ভয়ানকভাবে কমে যাচ্ছে। রোহিঙ্গাদের কারণে বিভিন্ন অনাচার, বিভিন্ন আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হারা এবং আমাদের এখানের পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে গেছে। এবার থাকছে বিস্তারিত। আজ 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। আজকের এই দিনে জন্মভূমিতে না ফিরতে পারার চূড়ান্ত উদ্বেগ আর জীবনযাপনের নানা অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পের অন্তত 12 লাখ রোহিঙ্গার। আজকের এই দিনে সেই মানবিক বিপর্যয়ের রোহিঙ্গা ক্যাম্প কেমন আছে সেটা একটু জানতে চাই। প্রতিবেদন কামরুল ইসলাম মিন্টু দেখে নেব এবং ছবি তুলেছেন হেলাল উদ্দিন। হিসেবে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং। এই ক্যাম্প ছাড়াও 32টি ক্যাম্পে মিয়ানমারের 12 লাখের বেশি নাগরিক আশ্রয় নিয়ে আছেন, যারা স্বদেশে ফেরত যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় গত 2 দশক ধরে। সবচেয়ে বেশি আসে 2017 সালে। মিয়ানমারে ফেরত যাওয়ার কথা দূরে থাক, এখনও প্রতিদিন ঢুকছে নতুন নতুন রোহিঙ্গা। শরণার্থী বিষয়ক কমিশনারও বাংলাদেশে কজন রোহিঙ্গা এই মুহূর্তে আছে তা নিশ্চিত করে বলতে পারেন না। তবে নিয়মিত রোহিঙ্গা অনুপ্রবেশের কথা অস্বীকার করেননি। তিনি আরও জানান, একদিকে যেমন রোহিঙ্গার সংখ্যা বাড়ছে, অন্যদিকে দাতা সংস্থাগুলো সহায়তা কমিয়ে দিচ্ছে। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনো রোহিঙ্গারা আসছে। আবার অন্যদিকে রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য সেটি ভয়ানকভাবে কমে যাচ্ছে। রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা জরুরি। রোহিঙ্গাদের কারণে বিভিন্ন অনাচার, বিভিন্ন আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হারা এবং আমাদের এখানের পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে গেছে। রোহিঙ্গাদের একটা বড় ব্যাপার হলো তাদের আইনের আওতায় আনা যায় না। সে যদি খুনও করে তাকে কিভাবে আইনের আওতায় আনবেন, তার বিচার কিভাবে করবেন? সে তো বিদেশি নাগরিক। আর রোহিঙ্গারা বলছেন, এই অন্ধকার জীবন থেকে তারা মুক্তি চান। আর এটা লই যাইলে আর অফিস দিয়া উরু আর তোমার আর দুর্দঙ্গা জিয়ান আছে হ্যাঁ কই পারিবেন খুশিত গই দিলে আর এন ওয়াদা দিল যে ওয়াদা আর আখিরে আর তো আর আপন নফরমান নিজের হক ফুলফিল ফাইবলেন দিলে একখানা করে দিলে। এদিকে বাংলাদেশ সরকার এবং মিয়ানমার কর্তৃপক্ষ 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আলোচনা করলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। যদিও 5 লাখ রোহিঙ্গার পরিচয় যাচাইকরণই এখনও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে আবার নতুন করে মিয়ানমারের বিদ্রোহী আর্মি তাদের একাংশ দখল, প্রত্যাবাসনে নতুন জটিলতা তৈরি হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। 32টি ক্যাম্প, 12 লাখের বেশি রোহিঙ্গা, মাঝে চলে গেল 8টি বছর। প্রত্যাবাসন তো দূরের কথা, ন্যূনতম আশাবাদ কি আছে? অনিশ্চয়তার মাঝে আরও একটি শরণার্থী দিবস পালন করছে বিশ্ব। প্রশ্ন হলো, বিশ্ব কি সত্যিই শোনে শরণার্থীদের কথা? আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন এবং আছেন রোহিঙ্গা বিষয়ক গবেষক মেহেদী হাসান পলাশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমরা জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন দেখছিলাম এবং দেখতে পেলাম যে জাতিসংঘ বলছে যে বিশ্ব এখন ইতিহাসে ভয়াবহতম শরণার্থী সংকটে আছে। এবং UNHCR তাদের যে প্রতিবেদন গেল বছরে তারা প্রকাশ করেছে, সেখানে তারা বলছে পৃথিবীর মোট জনসংখ্যার প্রতি 75 জনের মধ্যে একজন বাস্তুচ্যুত। আপনার কাছে একটু জানতে চাই, মানে পরিস্থিতি আসলে এমন কেন? আমরা তো আয়োজন করে আসলে শরণার্থী দিবস পালন করি, বাস্তবতা আসলে কি হচ্ছে? আমরা কতটুকু এই বাস্তুচ্যুত মানুষের অনিশ্চয়তা দূর করতে পারছি? কোথায় গলদ বলে মনে করেন আসলে? বাস্তুচ্যুত মানুষ, ধন্যবাদ 71 টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা সত্যিই একটা ভয়ঙ্কর একটা চিত্র যেটা আমরা দেখতে পেলাম। এবং দেখেন, নতুন নতুন বাস্তুচ্যুত হচ্ছে মানুষ পৃথিবীর বিভিন্ন কোণায় সংঘর্ষ ছড়ানোর কারণে।
আমরা প্রথমেই কোভিডের সময় আমরা যে দেখেছি যে পৃথিবীর যে অবস্থা ছিল, এরপরেই আমাদের ইউক্রেন ওয়ার শুরু হয়ে গেল। তারপরে ইসরায়েলে গাজায় বোমা বিস্ফোরণ শুরু করলো ইসরায়েল। বর্তমানে এখন ইরান এবং ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমাদের বাংলাদেশের জন্য মিয়ানমারের সংকট এবং আমাদের যে রোহিঙ্গা সংকট, এটা তো চলমান রয়েছে। ইউক্রেনের যুদ্ধ নতুন করে ইউরোপে বাস্তুচ্যুতদের সংখ্যা বাড়িয়েছে, এখন আরো বাস্তুচ্যুত বাড়বে। পৃথিবীটা এমন একটা অবস্থায় বর্তমানে চলে গেছে, অসহিষ্ণুতা এবং যে সংঘাত চলছে স্বার্থের, এই স্বার্থের সংঘাতের বলি হয়ে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং একটা জীর্ণ শীর্ণ এবং অভাব অনটন দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে। এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার যে পৃথিবী কেন এরকম হয়ে যাচ্ছে। আমরা শান্তির দিকে না গিয়ে আমরা অশান্তির পথে পা বাড়াচ্ছি এবং এই অশান্তি সমগ্র মানব জাতির উপর একটা প্রভাব ফেলছে। আমাদের যে উন্নতি, আমাদের যে অগ্রগতি, এগুলো থেমে যাচ্ছে এবং আমাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। খুব চমৎকার করে বৈশ্বিক প্রেক্ষাপটটা ব্যাখ্যা করলেন। আমরা আসলে খুব বড় ক্যানভাসে শরণার্থীদের নিয়ে কথা বলছিলাম। এবার যদি স্পটলাইট একটু ছোট করি এবং সুনির্দিষ্ট হয়ে রোহিঙ্গাদের উপরেই ফেলি, সেক্ষেত্রে মেহেদী হাসান পলাশ, আপনাকে আমি যুক্ত করে নিতে চাই, কারণ আপনি রোহিঙ্গা নিয়ে গবেষণা করেছেন, বিষয়গুলো আসলে খুব কাছ থেকে দেখেছেন। একটা বিষয় আমরা দেখতে পাই যে 2017 সালে যখন মানবিক আশ্রয় হিসেবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হলো, প্রত্যাবর্ষণ নিয়ে আমরা কিন্তু তারপর থেকে অনেক মুখরোচক কথা শুনেছি। কাজের কাজ কিছু হতে দেখিনি, উল্টো 8 বছর পরে গিয়ে দ্বিগুণের বেশি রোহিঙ্গাদের সংখ্যাটা বেড়ে গেছে। আপনার কাছে একটু জানতে চাই, আপনার গবেষণা বা আপনার পর্যবেক্ষণ কি বলছে? কোথায় আমাদের ভুল পদক্ষেপ বা ভুল সমীকরণ ছিল যে কারণে এখনো প্রত্যাবর্ষণে কোনো আলো দেখা যাচ্ছে না? একটু আনমিউট করে দিতে হবে। জি, ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। মূলত বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা শুরু হয় সেটা নিয়ে আলোচনার শুরুতে আমি এই শরণার্থী দিবসে বিশ্বের নানা প্রান্তে যে সমস্ত শরণার্থী রয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, সহানুভূতি জানাচ্ছি। স্পেসিফিকভাবে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নে যদি যাই, আমাদের রোহিঙ্গা সমস্যাটা শুরু থেকেই আমরা একটা ভুল প্রক্রিয়ার মধ্য দিয়ে ট্রিট করেছি। প্রথমত ওই যে আমরা রোহিঙ্গাটাদেরকে তখন গ্রহণ করেছি একটা নোবেল পুরস্কার পাওয়ার লোভে। আপনি জানেন যে যেটার কারণে আমরা মাদার অফ হিউম্যানিটি একটা উপাধি, সেই একটা তৃপ্তির বোধ আমাদের ভিতরে ছিল, সেটাকে আমরা খুব বড় আকারে দেখেছি। এবং 2018 সালের নির্বাচনটাকে আমরা এই রোহিঙ্গা ইস্যু দিয়ে, বাংলাদেশের তৎকালীন যে রুলার ছিল তারা এটা দিয়ে উতরাতে চেয়েছে, অর্থাৎ রোহিঙ্গা ইস্যুকে ট্রাম্প কার্ড করে ব্যবহার করে তারা 2018 সালের যে ভোটারবিহীন নৈশ ভোটের যে নির্বাচন, সেই নির্বাচনটিকে তারা বৈধতা দিতে চেয়েছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে, তাদের যে আন্তর্জাতিক সমর্থনটা নিয়ে। তারপরে আমরা যদি দেখি আরেকটা বিষয়, সেটা হলো যে রোহিঙ্গারা যখন চলে আসার পরে বাংলাদেশ দ্রুত গিয়ে আপনার মিয়ানমারের সাথে একটা চুক্তি করে বসলো। এই দ্বিপাক্ষিক চুক্তি করার কারণে আমাদের রোহিঙ্গা ইস্যুটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হলো। এবং আমরা যখনই এটা নিয়ে কথা বলতে চাই তখন মিয়ানমার বললো যে না, আমাদের সাথে তো বাংলাদেশের একটা চুক্তি হয়ে গেছে প্রত্যাবাসনের ব্যাপারে, আমরা এটা নিয়ে কাজ করছি। এবং এই যে চুক্তিটা আমরা করলাম, এই চুক্তিটা বাংলাদেশের সম্পূর্ণ স্বার্থবিরোধী চুক্তি হয়েছে। প্রথমত এই চুক্তিতে আমরা যেটা করেছি সেটা হলো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলে স্বীকার করি নাই, আমরা তাদেরকে বাংলাভাষী হিসেবে স্বীকার করেছি। এবং সেই চুক্তিতে তখন বলা হয়েছিল যে প্রতিদিন 300 করে, সপ্তাহে 1500 করে রোহিঙ্গা যাবে, কিন্তু সেটা কবে শুরু হবে, সেই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে? আপনাকে মনে হয় যে আমরা ইচ্ছা করে বিষয়টা দীর্ঘায়িত করেছি? না, আমি বলছি, আসতেছি আপনার এখানে, কিন্তু সেটা আমরা করি নাই। এবং সবচাইতে বড় ক্ষতি যেটা আমরা করেছি সেটা হলো যে এই রোহিঙ্গাদের বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি মিয়ানমারের উপরে। অর্থাৎ এই আমরা মিয়ানমারকে তালিকা দেব, মিয়ানমার সেটা যাচাই বাছাই করে যাদেরকে বলবে যে তারা আমার দেশের মিয়ানমারের নাগরিক, তাদেরকে তারা ফেরত নেবে। অর্থাৎ এই যে একটা চরমভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী একটা ধারা আমরা এর ভিতরে যুক্ত করে দিলাম, এটার ফলে আজকে কিন্তু এই যে দেখেন আমরা একটা বড় তালিকা দিয়েছি,
এতদিন পরে এসে এই বিমস্টেক সম্মেলনের সময় মিয়ানমার ঘোষণা করলো যে তারা 1,80,000 রোহিঙ্গাদেরকে তারা সার্টিফাই করেছে তাদের নাগরিক। কিন্তু সেই তালিকা সেই বিমস্টেক সম্মেলনের পরেও 2 মাস পার হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই তালিকা দেয়নি। এখন প্রশ্নটা হলো যে আমরা শুরু থেকে এই রোহিঙ্গাটার সমস্যার সমাধান আমরা চেয়েছি, ভারত কিভাবে চায়, চায়না কিভাবে চায়, মিয়ানমার কিভাবে চায়, তাদের চাওয়ার সাথে অ্যাডজাস্ট করে আমরা চেয়েছি। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের লক্ষ্য, বাংলাদেশের সাফারিংসটাকে আমরা এখানে প্রাধান্য দিইনি। এবং আপনি দেখেন সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন জেনারেল আজিজ, তিনি মিয়ানমারে গেলেন। মিয়ানমার সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করার সৌজন্যতা বা সময় দেননি। মানে কি ভয়ানক একটা, মানে এটা কি বলে যে মানে দুর্বল পররাষ্ট্র। আমি এই জায়গায় আপনার অনুমতি নিয়ে যদি একটু থামাই, তারপরে আমি এখান থেকে আবার নেগোসিয়েশনের জায়গা বা সমাধানের জায়গা নিয়ে কথা বলবো। আমি এই জায়গায় একটু হাসান মোহাম্মদ শামসুদ্দিন আপনার মতামত একটু জানতে চাই। শুরুতে আপনি অনেকগুলো প্রেক্ষাপট বর্ণনা করলে এবং আমরাও দেখতে পাচ্ছি একদিকে গাজার উপর ইসরায়েলি আগ্রাসন, এখন ইরান ইসরায়েল যে যুদ্ধটা চলছে, মাঝখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমরা দেখেছি, বিশ্বের নানা প্রান্তে নানা ধরনের আসলে এই যুদ্ধ প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। এই বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসন কতটা আসলে আঘাতপ্রাপ্ত হবে বা বাধাগ্রস্ত হবে বলে আপনি মনে করেন? আসলে কতটা সহজই হবে বাবু? অবশ্যই বিশ্বের প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল থেকে জটিলতর হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা। পৃথিবীতে যাই হোক না কেন, আমাদেরকে বিশ্বের সামনে এই সমস্যাকে প্রজেক্ট করে দিতেই হবে সব সময়। আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে যে আমরা এই সমস্যা নিয়ে বেঁচে আছি, সমস্যার টেনে চলছি এবং এই বোঝা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং বিশ্বের সামনে আমরা এই সমস্যাকে তুলে ধরতে হবে আমাদেরকে, এটাই আমাদের দায়িত্ব। এবং এজন্য আমরা আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ সবাইকেই সাথে নেব এবং সামনের দিনগুলোতে রোহিঙ্গাদের বিষয় নিয়ে একটা কনফারেন্স হচ্ছে, আশা করা যাচ্ছে এই কনফারেন্সে রোহিঙ্গাদের ব্যাপারটা আরো সামনে আসবে। এতদিন ধরে আমাদের যে এই ধরনের দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলো আমরা বর্তমানে জানতে পেরেছি যে আমাদের দুর্বলতাগুলো কি। এই দুর্বলতাগুলো দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। খুব স্পষ্ট কথা। মেহেদী হাসান পলাশ, আপনি যে জায়গাটাতে বলছিলেন যে আমরা আসলে রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে কখনো ভারতের চোখ দিয়ে দেখেছি, কখনো মিয়ানমার, কখনো চীনের চোখ দিয়ে, মানে আমরা আসলে যে প্ল্যানটা করছি সেটার জন্য আসলে কোথায় কাজ করার প্রয়োজন এবং নেগোসিয়েশনের জায়গাটা কিভাবে হওয়া উচিত, একটা ধারণা আমাদেরকে দেবেন। প্রথমত হলো যে রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা আগেও যেমন মানে অন্যদের সাথে মিলিয়ে করেছি, এখনো এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেখেন আজকে বিশ্ব শরণার্থী দিবস, বাংলাদেশ সরকার এই দিনটাকে কাজে লাগিয়ে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই বর্তমান সরকার। যদিও আমরা দেখলাম যে বাংলাদেশের মানে এখন যে প্রধান রাজনৈতিক দল বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি এটি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন, কিন্তু সরকারের তরফ থেকে আমরা এটা দেখিনি। গতকাল আমাদের যিনি ডিফেন্স নিরাপত্তা উপদেষ্টা তিনি আমেরিকাতে গিয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে বৈঠক করেছেন এবং রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু আমি অবাক হয়ে যাই যে এই ভদ্রলোক তিনি সেখানে রোহিঙ্গা বিষয়ে কথা বলেছেন, তিনি এখন প্রতিরক্ষা বিষয়ে কথা বলছেন, তিনি এখন ট্রেড নিয়ে কথা বলছেন, তিনি এখন পলিটিক্স নিয়ে কথা বলছেন, তিনি মানে ফরেন মানে আমাদের পররাষ্ট্রনীতি সেগুলো নিয়ে কথা বলছেন। মানে বাংলাদেশের এখন সবকিছু নিয়ে তিনি কাজ করাতে আমাদের যে মানে রোহিঙ্গা বিষয়ে তার যে স্পেশাল ফোকাসটা ছিল সেই ফোকাসটা কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। এখানে ব্রিগেডিয়ার শামসুদ্দিন একটা সম্মেলনের কথা বলেছেন, এই সম্মেলন আমরা শুনেছিলাম এটা বাংলাদেশে হবে কারণ রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে, কিন্তু এখন শুনতে পাচ্ছি সেটা নাকি নিউ ইয়র্কে হবে। আপনি দেখেন সরকার এই রোহিঙ্গা সমস্যাটাকে একবার বলছে, আমাদের জাতিসংঘের মহাসচিবের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ক্যাম্পে গেলেন, রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের সাথে ইফতার করে বললেন যে আগামী ঈদ আমরা নাকি ইয়েতে করব, মানে রোহিঙ্গারা মিয়ানমারে করবে, তারপরে আমাদের মিয়ানমারে করবে, তারপরে আমাদের উপদেষ্টারা বললেন যে না এটা একেবারেই অবাস্তব, এটা সম্ভব নয়। এখন এই যে আবার তারপরে বললেন যে এই যে 1,80,000 যখন কথা আসলো তখন মানে এমন ভাবে তুলে ধরা হলো যে বোধহয় চলেই যাচ্ছে, আবার বলা হলো যে না। এখন এই প্রেক্ষাপটে আবার নিয়ে আসা হয়েছে মানবিক করিডোরের নামে, মানবিক করিডোর বা সেফ প্যাসেজের নামে আরেকটা বিষয়,
যেটা মূলত বাংলাদেশের ভয়ানক স্বার্থবিরোধী। আজকে আপনি দেখেন এই যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যখন আপনার আফগানের সাথে যখন পাকিস্তানের আমেরিকার যুদ্ধ হয়, তখন প্রায় 30 লক্ষ আফগানিরা ইরানে আশ্রয় নিয়েছিল। সেই আফগানিরা এখন কিন্তু মোসাদের এজেন্ট হয়ে ইরানের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছে। কাজে এই বিষয়টা, এই রোহিঙ্গারা যদি দীর্ঘদিন থাকে তাহলে আমরা কোন দিকে যেতে পারি, এখান থেকে কিন্তু আমরা একটা মানে বুঝতে পারি। আচ্ছা, এখানে যদি আপনি আমাদেরকে একটা পরামর্শ দিয়ে দেন, যেন মেহেদী হাসান পলাশ, আপনি যদি আমাদেরকে একটা পরামর্শ দেন, মানে আমরা ভুল করেছি 2017 থেকে 2025 পর্যন্ত যাত্রাপথে অনেক ভুল সমীকরণের পথে আমরা হেঁটেছি, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে একজন বিশেষজ্ঞ প্রয়োজন, যে রোহিঙ্গা সমস্যা সিরিয়াসনেসটা বিশ্বমঞ্চে তুলে ধরা, বাংলাদেশে কোনো সম্মেলন আয়োজন করা, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সাথে নেওয়া। কোথা থেকে শুরু করা যায় এবং কিভাবে? রোহিঙ্গা সমস্যা সমাধানের বাংলাদেশের নিজস্ব একটা পন্থা বের করতে হবে, এবং সেই পন্থাটা কি হতে পারে? বেস্ট ওয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়েছিলেন সেভাবে। আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, অর্থাৎ মিয়ানমারকে, এবং এখন তো মিয়ানমার গভর্নমেন্ট হয়তো রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না, আরাকান আর্মি ওখানে যেহেতু রাখাইনে রয়েছে, তাদেরকে বুঝতে হবে, বোঝাতে হবে যে রোহিঙ্গাদের তাদের স্বার্থে ফেরত নিতে হবে। রোহিঙ্গাদের ফেরত না নিলে তাদের বিপদ বেশি। এই কারণে যা করা দরকার বাংলাদেশকে তাই করতে হবে, এবং সেটা করে ওরা যখন বুঝবে যে রোহিঙ্গাদের ফেরত না নিলে আমাদের ক্ষতি বেশি, তখনই একমাত্র মিয়ানমার গভর্নমেন্ট বলি অথবা আরাকান আর্মি বলি। আমি এখানে কেন বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট খুব একটা মানে আরাকান আর্মির রোহিঙ্গাদের ফেরত নেবে এই একটা ভুল মানে জাজমেন্টের ভিতরে আছে। আমরা দেখতে পাই ইতিহাস থেকে রোহিঙ্গাদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করেছে এবং সবসময় কয়েক যুগ ধরে অত্যাচার করেছে রাখাইন জাতিগোষ্ঠী। সেই রাখাইন জাতি অধ্যুষিত আরাকান আর্মি কোনোদিন রোহিঙ্গাদের তাদেরকে বাধ্য করার জন্য আমাদের যা করা দরকার সেটা যদি আমরা না করতে পারি, তাহলে হয়তো এই প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। আপনি যথার্থই বলেছেন, আমি ফিরবো অবশ্য আপনার কাছে। এবং হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনি শুনলেন অনেকগুলো পদক্ষেপের একটা ধারণা আমাদেরকে মেহেদী হাসান পলাশ দিলেন। আপনার কাছে একটু জানতে চাই, এর বাইরে আর কি করা যেতে পারে? কারণ একটা কথা প্রায় শোনা যেত যে রোহিঙ্গা সংকটটাকে দীর্ঘায়িত করা হয়েছে কারণ দাতা সংস্থাতে যে অর্থটা আসবে সেই অর্থের একটা লোভ কাজ করছিল। মানে আপনার দিক থেকে আসলে তাহলে সমাধান প্রক্রিয়ায় আর কি যুক্ত করা যেতে পারে? ধন্যবাদ। এখানে সমাধানের দুটো দিক আছে। একটা, বাংলাদেশে যে রোহিঙ্গারা অবস্থান করছে তাদের সমাধান, তাদের জন্য সমাধান, তাদেরকে কিভাবে আমরা রাখতে পারি, যতদিন তারা আমাদের এখানে থাকছে, যতদিন ফিরে না যাচ্ছে, বাংলাদেশ কোনো সমস্যা না নিয়ে কি করে এই সংকটটাকে মোকাবেলা করে এইটা দেখা। আর দ্বিতীয় দেখা, পাশাপাশি একই সাথে রাখাইনে রোহিঙ্গারা ফেরত যাওয়ার যে পরিবেশটা, এই পরিবেশটা সৃষ্টি করা। গত 8 বছরে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার কোনো পরিবেশ সৃষ্টি করা হয়নি। এখানে রাখাইনে স্টেক হোল্ডার কারা আছে? এক হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী, যারা রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিয়েছিল নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে। আরেকটা হচ্ছে আরাকান আর্মি বা রাখাইন জনগোষ্ঠী, যাদের সাথে রোহিঙ্গাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং এরাও যুগ যুগ ধরে রোহিঙ্গাদের উপর অত্যাচার করেছে। তারপরেও অনেক রোহিঙ্গা রাখাইনে সহাবস্থান করেছিল। এই প্রেক্ষাপটে আমাদের আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ এবং যারাই রোহিঙ্গাদের যত স্টেক হোল্ডার আছে সবাইকে উদ্যোগ নিতে হবে রাখাইন এবং রোহিঙ্গা যে সম্পর্কটা আছে সেখানে কি করে উন্নত করা যায়। এবং আরাকান আর্মিকে বুঝতে হবে, আরাকান আর্মি যেরকম তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মিয়ানমার সরকারের সাথে যুদ্ধ করছে এবং তারা আজকে 17টা শহরের ভিতরে 14টা শহর দখল করে নিয়েছে মিয়ানমারের রাখাইনের, সেখানে রোহিঙ্গাদেরও অধিকার আছে আরাকানে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়া। আরাকান আর্মি যেভাবে তাদের অধিকার প্রতিষ্ঠা করছে তাদেরকে বুঝতে হবে যে তারা সশস্ত্র সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করছে। যখন আরাকান বা রাখাইন আরাকান আর্মির কন্ট্রোলে, তখন রোহিঙ্গাদেরকে তারা যেন নিয়ে যায়, বিকজ তাদেরকে যেন বাধ্য না করা হয় তাদের অধিকার সেখানে প্রতিষ্ঠা করার জন্য আরাকান আর্মিরই মতো। বিকজ আরাকান আর্মির যেরকম অধিকার আছে রোহিঙ্গাদেরও অধিকার আছে রাখাইনে। কাজে আমি বলবো সমঝোতার মাধ্যমে, সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আরাকান আর্মি, ইউনাইটেড লিগ অফ আরাকান, এদেরকে এগিয়ে যেতে হবে।
অনেক ধন্যবাদ আসলে এই শরণার্থী দিবসে এসে আমরা আসলে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে করণীয়টা নিয়ে একটা পথ খুঁজে নিয়ে আসলে কথা বলছিলাম এবং এই স্বল্প সময়ের মধ্যে চমৎকার বেশ কিছু পরামর্শ আপনাদের কাছ থেকে পেলাম এবং অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অতিথিরা এবং দর্শক, আজকে সংবাদযোগে এই ছিল আয়োজন এবং আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথে।